শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। সবাইকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে এখনো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আলোচনা চায় আন্দোলনকারীরা। উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি, কুড়িগ্রাম গাইবান্ধার নতুন এলাকা প্লাবিত। সিরাজগঞ্জে যমুনায় বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত। ঈশ্বর ছাড়া আর কেউই নির্বাচন থেকে সরাতে পারবে না, ট্রাম্পকে হারাতে এতটা বুড়ো হয়নি বললেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, আর ক্যামেরায় ছিলেন তফসির হাসান। 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি আসেন গিমারডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই আঙিনাতেই 7 বছর বয়সে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিদ্যাপীঠে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কন্যা শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। আন্তরিক সময় কাটান শিশুদের সাথে। পরে প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া, আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সব মানুষেরই জানা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন সরকার প্রধান। ফুল দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি 2023 সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানে রয়েছে 71টি দোকান, 2টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর। এর পাশাপাশি ভিভিআইপিদের থাকার স্থানও রয়েছে এ মার্কেটে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 8 জুলাই 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে যুগান্তকারী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সফরকালে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, মধ্য দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু অগ্রাধিকার পেতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত 10 বছরে 4 বার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এরপর বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ।
করোনা পরিস্থিতি সামলানোর আগেই বৈশ্বিক যুদ্ধের কারণে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে তা থেকে উত্তরণে চীনের কাছ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও অর্থনীতিই হবে এবারের সফরের অগ্রাধিকার। 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে চীনের কাছ থেকে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা ও একাধিক সেতু নির্মাণ ও সংস্কার প্রসঙ্গ রয়েছে। এবারের সফরের বিশেষ দিকটি হবে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য চীনের $700 কোটি সমপরিমাণ প্রায় 5040 কোটি ইউয়ানের বেশি ঋণ। এর মধ্যে বাণিজ্য সহায়তার আওতায় 500 কোটি ও বাজেট সহায়তার আওতায় $200 কোটি সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় বাংলাদেশকে ঋণ দেওয়ার কথা রয়েছে চীনের। বিজনেসে আমাদের অগ্রগতি হবে এবং আমরা ডলার উপরে যে প্রেশারটা আমাদের এখন আছে, যে রিজার্ভ নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা প্রচুর একটা ভালো পর্যায়ে যেতে পারবো, যেখানে আমরা বলতে পারি যে বিশেষ করে চায়নার সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স সেখানে কিন্তু কমে আসবে। এবং আমরা আশা করতেছি অচির ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন জিনিস যাচ্ছে। এটা হলো বিভিন্ন দেশ কিন্তু এখন চায়নার প্রতি এমবার্গো দেওয়া, সেখানে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারে না, সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি একটা রি-এক্সপোর্ট জোন করতে পারি বাংলাদেশে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্য বিজনেস। চীন থেকে পণ্য আমদানি করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ইউয়ান ব্যবহার করতে পারলে ডলার সাশ্রয় হবে। যে আমাদের এখানে চাইনিজ বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার জন্য এখানে আমাদের বিভিন্ন আইন, বিশেষ করে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের এখানে আমাদের শিল্প কলকারখানার যে অবস্থান, এটার জন্য আমরা যে কাজগুলো করছি, এটার একটি সফল পরিণতি ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজের ক্ষেত্রে আমরা চায়নার একটা বড় ধরনের। সুতরাং এই সফরে আমরা মনে করি এই দুটি ক্ষেত্রে আমরা আমাদের একটি নতুন মাইলস্টোন আমরা দাঁড় করাতে পারবো। আমরা বলে আসছিলাম যে চাইনিজ ইউএন দিয়ে যদি আমরা আমাদের এলসিগুলো করতে পারি, তো এটার জন্য চাইনিজ একটি ব্যাংকের এইখানে প্রয়োজন। সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলেও আশা ব্যবসায়ীদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিতরা। উত্তরাঞ্চলের সবকটি নদ নদীর পানি বেড়েছে। বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধা, বগুড়া সহ বেশ কটি জেলার স্কুলে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জের যমুনা ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মহিমা পলের রিপোর্ট। বগুড়ায় প্রবল বৃষ্টিতে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েই চলেছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় 37 সেন্টিমিটার পানি বেড়েছে। এর ফলে সারিয়াকান্দির ইছামারা, হাটশেরপুর, কর্ণীবাড়ি, সোনাতলার সুজাইতপুর এবং ধনুটের শহরাবাড়ি বাঁধের 1000 মিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সোনাতলা উপজেলার 20টিরও বেশি গ্রামে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। 85 হেক্টর ফসলি জমি এখন পানির নিচে। জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে 50 মেট্রিক টন চাল বিতরণ করেন। আমরা সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বগুড়া জেলার জন্য আমরা 10 লক্ষ টাকা পেয়েছি। 500 মেট্রিক টন আমরা জিআর চাল পেয়েছি এবং 500 প্যাকেট আমাদের শুকনো খাবার পেয়েছি। যতদিন বন্যা আছে ততদিন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের সরকার সজাগ আছে, সচেতন আছে, উনি মনিটর করছেন। অবশ্যই এই এলাকার নদীর যে কাজ সেটা কিন্তু চলমান আছে। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাহঘাটার 31 ইউনিয়ন। ঘরের ভিতরে এক কোমর পানি, ঘরের ভিতরে থাকতে পারি না, চল নিয়ে বাইরে আসিয়া। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহর রক্ষাবাদের হার্ড পয়েন্টটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। না কাজ করার কারণে আমাদের এলাকা ভাঙ্গে চিরা সুরমার ভাড়া দিতেছে।
এরা সরকার থেকে যদি উদ্যোগ ভালো করে না নেয় তাহলে আমাদের এগুলো থাকবো না, আমাদের বাড়িঘর সব শেষ হবে। নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে যমুনায় বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। টাঙ্গাইলে ছিনাই নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। মহিমা পলি, ২১ টেলিভিশন। পেনশন নিয়ে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। সকালে বুয়েটে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। আন্দোলনের ষষ্ঠ দিনে দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন প্রত্যয় বাতিল সহ ৩ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ষষ্ঠ দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাদের দাবি প্রত্যয় স্কিম বাতিল করে আগের ধারা অব্যাহত রাখা। শিক্ষকরা বলেন, কিছু মানুষ সরকারকে ভুল বুঝিয়ে প্রত্যয় কর্মসূচির মধ্যে নেওয়ার চেষ্টা করছে। নতুন আঙ্গিকে জিনিসটা ঢেলে সাজাতে পারি, সেটা হতেই পারে, জাতীয় পর্যায়ে একটা নতুন চিন্তাভাবনা হতেই পারে, কিন্তু তাতে শিক্ষকদের যে পূর্ববর্তী অবস্থান সেখান থেকে অন্তত পিছিয়ে আসার তো কোনো কারণ নেই। নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে, অমানবিকতার চূড়ান্ত পর্যায়ে যে আমার নমিনির পেনশন কর্তন করা হয়েছে। এই পে স্কেলটা শুরু থেকেই কখনো এরকম ছিল না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা অন্তর্ভুক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ক্লিয়ারলি বলেছেন যে যারা এইটার আন্ডারে এখনো না, যারা এখনো কোনো পেনশন পান না, তারাই শুধুমাত্র এই প্রত্যয় স্কিমের আন্ডারে থাকবেন। বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করবে। সুতরাং এই ধরনের বৈষম্যমূলক পেনশন স্কিমকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং কোনোভাবে আমরা এটাকে গ্রহণ করব না, করব না, করব না। ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের আত্মমর্যাদা লড়ে আমরা জয়লাভ করব এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকরা সহ সারা বাংলাদেশের শিক্ষকরা আমাদের সাথে আছে, থাকবে। 3টি সুস্পষ্ট আমাদের দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে, এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, আমাদের যেই গ্রেড, সুপার গ্রেডের শিক্ষকদের অন্তর্ভুক্তি যেটি 2015 সালে প্রতিশ্রুতি ছিল, সেটি আমাদেরকে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে। এই 3টি দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এদিকে প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে শিক্ষকদের সঙ্গে আন্দোলনে একত্রতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফেডারেশনও অবস্থান কর্মসূচি পালন করছে। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে ২২২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় বাঁধের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাঁধটিতে সুবিধা পাবেন নদী ভাঙন কবলিত ৫ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন কবলিত জনপদ মাদারীপুরের শিবচর। আড়িয়াল খাঁর ভাঙনে গত ১ দশকে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল ও হাটবাজার। নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। বর্ষার পানি বাড়লে আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। শিবচর উপজেলার বহেরাতলা, শিরোয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীরচর ইউনিয়নকে রক্ষায় নির্মিত হচ্ছে ৬.৫ কিলোমিটার স্থায়ী বেড়ি বাঁধ। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এ অঞ্চলের মানুষ। যখন এই নদী বাঁধ দেশে এখন আবার পাথর হালাইতেছে, আমরা এতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখতেন, নইলে আমরা কোনোরকম থাকতে আসতাম না, বিলীন হয়ে যেতাম। মনে করেন এই এখন যে বেড়িবাঁধ হইতে আছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে। হ্যাঁ, কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। 4বার নদী ভাঙছে, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সব নদীতে ভেঙে নিয়ে গেছে এবং প্রত্যেক বর্ষায় 4-5 জন পোলাপানও এই নদীতে নিয়ে যেত। মানুষের হাঁটতে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে, মানে খুবই সুবিধা। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৮০%। পদ্মা সেতু ঘিরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকেও রক্ষা করবে বাঁধটি।
জন্য আর রিলোকেট করা লাগবে না এবং আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো আরও সিকিউর হবে। আর যথাযথ মান রক্ষা করে নির্ধারিত মেয়াদ আগামী জুনের আগেই কাজ শেষে আশাবাদী ঠিকাদার। প্রথম দিনে ব্লক টেস্টে পাঠানো হয় সোজাসুজি, সেখান থেকে ব্লক টেস্ট করে রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়। কাজটুকু শেষের দিকে প্রায় আগামী 25 সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সবটুকু কাজ শেষ হয়ে যাবে। বাঁধটিকে টেকসই ও স্থায়ী করে গড়ার আহ্বান শিবচরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন।